জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলার বিচার কাজ শেষ হয়েছে। রায় ধার্য করা হবে আগামী 23শে নভেম্বর সকালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সমাপনী বক্তব্য শেষে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাইয়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের সাথে অবিচার করা হবে। অন্যদিকে চিফ প্রসিকিউটর বলেন, এত মানুষ হত্যার পরও কোনো অনুশোচনা নেই হত্যাকারীদের, উল্টো তারা হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আশাবাদ জানান, এই মামলায় ন্যায় বিচার করবেন ট্রাইব্যুনাল। ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এতগুলো জীবন ঝরে গেছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে। বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে, বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে, ভোটের অধিকার হারিয়েছে। যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা, এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই। 13ই নভেম্বর এই রায় দিন ধার্য করা হয়েছে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের পরবর্তী শুনানি 28 অক্টোবর। তৃতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে তৃতীয় দিনের মতো আপিল শুনানি হয়। পরে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল, অবৈধ। এ সময় তিনি দাবি করেন, আদালতের রায় যেন জুলাই সনদের ভিত্তিতে হয়। গত 21শে অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। আর গত 27শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়। যে প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়া হয়েছিল, এটি ছিল একটি কমপ্লিটলি পূর্ব পরিকল্পিত ডিজাইনের আলোকে, এবং তখনকার দিনের সংসদের যে কমিটি ছিল, এই কমিটিও তত্ত্বাবধায়ক সরকার বাদ করতে চান নাই। এক ব্যক্তির ইচ্ছায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ করে বাংলাদেশে একটি ডিকটেটর বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্ম হয়েছিল। 1947 ও 71 সহ অতীতের যে কোনো ভুলের জন্য ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের মতবিনিময় সভায় 71-এ পাকিস্তানের পক্ষে জামায়াতের অবস্থান জনপ্রত্যাশা অনুযায়ী ছিল না বলে মন্তব্য করেন তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় 71-এ জামায়াতের অবস্থান স্পষ্ট করেন তিনি। মতবিনিময় সভায় আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের শক্ত অবস্থানের কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, দুটি জরিপে এগিয়ে রয়েছে তাদের দল। এ সময় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তিকে নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা দেন তিনি। জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের দাবিও তোলেন জামায়াতের শীর্ষ এই নেতা। শুধু 71 না, 47 সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। 71-এ জামাতের কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার। তখনও কিন্তু পাকিস্তান, আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছেন। জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যাক, বাংলাদেশ স্বাধীন হয়ে যাক। জামাত এটাকে সম্মান করলো না কেন? কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন, কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন, সেটা তারাই ভালো বলতে পারবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে 36 দফা প্রস্তাবনা নিয়ে বৈঠক শেষে এই মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে নির্বাচন ভবনে মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। আলোচনা হয় প্রশাসনের নিরপেক্ষতার ভিত্তিতে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়কের আদলে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার বিষয়টি। একই সাথে নির্বাচন পূর্ব ও নির্বাচনকালীন সময়ে অনিয়ম রোধে কমিটি গঠন,
ভোটাধিকার প্রয়োগে সম্ভাব্য সব প্রতিবন্ধকতা অপসারণ সহ কমিশনের তৎপরতার বিষয়ে জানতে চায় বিএনপির প্রতিনিধি দল। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিলের আগে এসব বিষয়ে ইসির কার্যকরী ভূমিকা দেখতে চায় দলটি। কাজ করবে এবং সে কাজ করা 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সে সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বিধান যুক্ত করে সংশোধিত আরপিও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাদ দেওয়া হয়েছে ইভিএম। ভোট করলেও জোট করলেও নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হবে। এছাড়া সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীতে সংজ্ঞায় যুক্ত করা হয়েছে। সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত হয়। সবাই আরপিও ছাড়াও সংশোধিত শ্রম আইন অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনে গৃহ পরিচারিকাকে সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া জুলাই জাদুঘর আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পরবর্তী ব্রিফিংয়ে একথা জানানো হয়। আইন উপদেষ্টা জানান, প্রার্থীদের দেশি বিদেশি আয়ের উৎস অনলাইনে উন্মুক্ত থাকবে। সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়ের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলেও জানান তিনি। আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে, আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে সংস্কার রোডম্যাপ আছে, সব জায়গাতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই আইনটা নীতিগতভাবে অনুমোদন করেছি। এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে, তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার, সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আরপিওর ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট গণপ্রতিনিধিত্ব আদেশে, সেটা হচ্ছে ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। জনগণ রায় দিলে কাগজে আদেশ বা প্রজ্ঞাপন খুব একটা গুরুত্ব বহন করে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় কথা বলেন তিনি। যেভাবেই এই আদেশটা জারি করি না কেন, সেটা তো আলটিমেটলি গণভোটের মাধ্যমে সার্বভৌম জনগণের সম্মতি নিয়েই আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সুতরাং আগে কাগজের মধ্যে আমি প্রজ্ঞাপন লিখলাম নাকি আদেশ লিখলাম নাকি অন্য কিছু লিখলাম, এটা খুব একটা গুরুত্ব বহন করে না। ভবিষ্যতে হয়তো প্রশ্ন উঠবে আদালতে যে ওই জুলাই সনদ যে প্রকাশিত হয়েছিল, সেটা তো বিধি মোতাবেক এই আদেশটা যার জারি করার কথা তিনি জারি করলেন না, যথাযথ কর্তৃপক্ষ জারি করলেন না। সেই বিতর্কটা যাতে ভবিষ্যতে না ওঠে, সেই জন্য আমরা যেন পলিটিক্যাল ইমোশন থেকে সরে আসি, এই আহ্বানটা আমি সকল পক্ষকে জানাবো। কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় সে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটা নির্বাচন যেন করা যায়। আমি কোন দলকে দোষারোপ করতে চাই না, কোন ব্যক্তিকে দোষারোপ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। গণতন্ত্র মানে শুধু ভোট নয় উল্লেখ করে দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, একদিনের গণতন্ত্রের ধারণা থেকে বের হয়ে আসতে হবে। রাজধানীর তোপখানা রোডে ফারিস্ট মিলনায়তনে এবি পার্টি ও আপ বাংলাদেশের যৌথ আয়োজনের জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য ক্ষমতায়ন জনতা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। জুলাইয়ের সব শক্তিকে ভুল সংশোধন করে আবারও রাজপথে নামার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ক্ষমতা ভাগাভাগির দৌড়ে অভ্যুত্থানকে ম্লান করেছে মন্তব্য করে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন,
রাষ্ট্রকে আর কখনোই ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে দেয়া যাবে না। বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ফিরিয়ে দিতে পারলে পরে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। জুলাইয়ের প্রত্যেক শক্তিকে, যার যত ভুল আছে, যার যত ত্রুটি আছে, যার যত অনেক অভিপ্রায়ের ঘাটতি আছে, সব কিছুকে জাগ্রত করে ইনশাআল্লাহ জুলাইয়ের শক্তি আবার জাগ্রত হবে। সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে একদিনের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর বর্তমানে কার্গো ফ্লাইট কার্যক্রম। সরকারের মাসব্যাপী টাইফয়েডের টিকাদান কর্মসূচি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিভ্রান্ত না হয়ে সন্তানদের টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। গেল 12 অক্টোবর দেশ জুড়ে 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশু কিশোরকে টাইফয়েডের টিকার আওতায় আনতে শুরু হয় কর্মসূচি। এ পর্যন্ত বিনামূল্যে 1,70,00,000 টিকা দেয়া সম্পূর্ণ হয়েছে। চলমান কর্মসূচির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইফয়েডের টিকা নিয়ে নানা ধরনের গুজব চালানো হচ্ছে। বৃহস্পতিবার সিডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে টিকাদানের উপকারিতা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিশুদেরকেও টিকার আওতায় আনা হবে বলে বৈঠকে জানানো হয়। টিকা সম্পর্কে একটি পার্টিকুলারলি আপত্তি বা একটি মহলের আপত্তি সবসময় থাকে, যেটার স্ট্রং অ্যান্টিবডি প্রোডাকশন 97% এবং এটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি করে শতকরা 90% ক্ষেত্রে, অতএব এটা কার্যকর। সাম্প্রতিক কালে এই ক্যাম্পেইন শুরু করার পরে যে গুজব শুরু হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের সবাই অ্যাকচুয়ালি রুখে দাঁড়ানো উচিত। আমাদের এই ক্যাম্পেইনিংকে অ্যাকচুয়ালি আমরা একটু সফল করতে চাই। তার কারণগুলো আমরা অলরেডি বলেছি যে আমাদের এটা কিন্তু 7ম দেশ বাংলাদেশ টাইফয়েড ভ্যাকসিনেশনের জন্য, এবং এটা আমরা বারবার বলছি WHO করছে প্রি কোয়ালিফাইড সার্টিফাইড একটা ভ্যাকসিন, যার বিষয় নিরাপত্তা আছে, নিরাপদ। এটা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর বর্তমানে কার্গো ও ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে পরবর্তী ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বিমানবন্দরে অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিদেশিদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আমাদের কমার্স এবং সিভিল এভিয়েশন অ্যাডভাইজার শেখ বশিরউদ্দিন এয়ারপোর্টের আগুনের পরে যে আপডেট দিয়েছেন, উনি বলেছেন যে এয়ারপোর্টের কার্যক্রম এখন কার্গো এবং ফ্লাইট অপারেশন পুরোটাই এখন নর্মাল, এবং তারপরেও এয়ারপোর্টে যে একটা বিল্ডিং, কার্গোর যে বিল্ডিংটা অগ্নিদগ্ধ হয়েছে, এটা কিভাবে চালু করা যায় সেটার জন্য ওনারা কাজ করছেন। আজকে বুয়েটের একজন এক্সপার্ট ডক্টর ফখরুল আমিন এইটা ইন্সপেক্ট করবেন। ওনার নেতৃত্বে একটা টিম ইন্সপেক্ট করে দেখবেন যে এটাকে কত দ্রুত এই কার্গো এই বিল্ডিংটাকে ইউজ করা যায়। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি। ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারির সময় জাহিদ বাসা থেকে বের হলে ককটেলের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে ভোর 4:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সকাল 10টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ এলে ডিএমপির অতিরিক্ত কমিশনার SM মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, যারা মাদকের মূল নিয়ন্ত্রক তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। যারা সেলার তাদের চেয়ে যারা এটার মূল নিয়ন্ত্রক তাদের গায়ে হাত না পড়া পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না। আমাদের মনে হয় আরও একটু কোয়ালিটেটিভ চিন্তা করতে হবে, আরও একটু ভালোভাবে চিন্তা করতে হবে। যারা গ্যাং লিডার, যারা এটার মানে নিয়ন্ত্রণ করে, যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, তাদের গায়ে হাত পড়তে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মধ্যপ্রদেশে দীপাবলির উৎসব উদযাপনের সময় কার্বাইড গান বা দেশি আতশবাজির বন্দুক দিয়ে খেলতে গিয়ে অন্তত
14 শিশু তাদের দৃষ্টি হারিয়েছে। দীপাবলির 3 দিনে মধ্যপ্রদেশ জুড়ে অন্তত 122 শিশু চোখের গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে 14 শিশু এরই মধ্যে দৃষ্টিশক্তি হারিয়েছে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বিদিশা জেলায়। খুব কম দামে এটি পাওয়া যায় বলে ভারতের বাসিন্দাদের মধ্যে এটি বেশ জনপ্রিয়। তবে গান পাউডার, বারুদ, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে তৈরি হওয়া আতশবাজি পোড়ানোর সময় এটি বোমার মতো বিস্ফোরিত হয়। সে সময় গ্যাসের সঙ্গে বিস্ফোরক বর্জ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যাতে মানুষের মুখ ও চোখ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় বাজারে কার্বাইড বন্দুক বিক্রি করায় 6 জনকে আটক করেছে পুলিশ। ট্রাম্প পুতিন বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার রাশিয়ার বড় 2টি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি ভঙ্গ করায় মস্কোর উপর এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়াও ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করে এখন আর কোনো লাভ হচ্ছে না। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দর। অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দর ব্যারেল প্রতি $2 বেড়ে মূল্য দাঁড়িয়েছে $64। একই দিনে মস্কো থেকে এলএমজি আমদানি বন্ধের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।